রাত তখন গভীর হয়ে আসছে। ঢাকার একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে আলো নিভু নিভু। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ একটি সেমিনার চলছে, কিন্তু ভেতরে যা ঘটছে তা বাংলাদেশের রাজনীতির মানচিত্র পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। একটা টেবিলের চারপাশে বসে আছেন কয়েকজন মানুষ। তাদের চেহারা দেখে বোঝার উপায় নেই এরা কারা, কিন্তু তাদের পরিচয় জানলে আপনি চমকে উঠবেন। এদের মধ্যে আছে এনবিআর এর সাবেক চেয়ারম্যান, আছেন ইন্টেলের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার, আছেন হার্ভার্ড এবং ক্যামব্রিজ থেকে ডিগ্রিধারী অর্থনীতিবিদরা। এরা সবাই মিলে তৈরি করছেন 2026 সালের রোডম্যাপ, একটা দলের জন্য যাকে সবাই চেনে জামায়াত ইসলামী নামে। গত 15 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা কথা বারবার বলা হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টক শো, সবখানে একটাই সুর: জামায়াতের রাজপথে আন্দোলন তৈরি করতে পারে, তারা হরতাল জাগতে পারে, কিন্তু দেশ চালানোর যোগ্যতা তাদের নেই। অর্থ মন্ত্রণালয় সামলানোর মতো মস্তিষ্ক তাদের কারো মাথায় নেই। এই কথাগুলো এত বেশি বলা হয়েছে যে সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করেছে, হ্যাঁ বোধহয় এটাই সত্য। কিন্তু আজ যা উদ্ঘাটিত হতে যাচ্ছে তাই 15 বছরে প্রচারণাকে ধুলোয় মিশিয়ে দেবে। কাহিনী শুরু হয়েছিল অনেক আগে, যখন থেকে জামায়াতের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল। বলা হচ্ছিল এরা শুধু রাজপথের মানুষ, এদের কোনো ব্রেইন নেই, সরকার ফেলে দেওয়া সহজ কিন্তু সরকার চালানো কঠিন, জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো একজনও নেই। এমনকি বিরোধী জোটের কিছু হেভিওয়েট নেতার আত্মীয়রাও প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তারা বলেছিলেন জামায়াত ক্ষমতা এলে অর্থনীতি ধসে পড়বে, দেশ দেউলিয়া হয়ে যাবে, রিজার্ভ শূন্য হবে। এমন কত শত ভবিষ্যৎবাণী করা হয়েছে তার ঠিক নেই। কিন্তু মানুষ জানত না পর্দার আড়ালে কি চলছে, জানত না জামায়াত নীরবে কি তৈরি করছে। আজ সেই গোপন অধ্যায়ের পর্দা উন্মোচন করা হবে। সম্প্রতি জামায়াত ইসলামীর একটি পলিসি সামিট অনুষ্ঠিত হয়েছে। এই সামিটের ছবিগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তখন অনেকেই অবাক হয়ে গেলেন, কারণ সেখানে যাদের দেখা গেল তাদের পরিচয় সাধারণ মানুষের জানা ছিল না। সেখানে রাজনৈতিক নেতারা ছিলেন ঠিকই, কিন্তু তাদের পাশে বসেছিলেন এমন কিছু মুখ যাদের দেখে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। প্রথমেই চোখ যায় একজনের দিকে। ছবির নিচের দিকে ডান পাশে বসে আছেন একজন ভদ্রলোক, চেহারা দেখে বোঝার উপায় নেই তিনি কে। নামটা শুনলে আপনি চমকে যাবেন, তার নাম ডক্টর নাসির উদ্দিন আহমেদ। পরিচয়টা আরও চমকপ্রদ, তিনি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সাবেক চেয়ারম্যান। এনবিআর কি জিনিস সেটা একটু বুঝতে হবে। এনবিআর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। দেশের সমস্ত রাজস্ব আদায়ের কাজ এই প্রতিষ্ঠানের মাধ্যমেই হয়। ভ্যাট থেকে শুরু করে আয়কর সবকিছুর নিয়ন্ত্রণ এনবিআর এর হাতে। যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি জানেন রাষ্ট্রের টাকার কলকাঠি কোথায় থাকে, কিভাবে রাজস্ব আদায় করতে হয়, কিভাবে চোরাচালান ঠেকাতে হয়, কিভাবে অর্থনীতি সচল রাখতে হয়। এই মানুষটি এখন জামায়াতের পলিসি অ্যাডভাইজার প্যানেলে। ভাবুন একবার, বিরোধীরা যখন বলছে জামায়াতের লোক নেই, ঠিক তখনই জামায়াত এনবিআর এর সাবেক বসকে নিজেদের পলিসি উপদেষ্টা হিসেবে প্যানেলে বসিয়ে রেখেছে। এটা কি কাকতালীয়, নাকি এটা একটা সুপরিকল্পিত পদক্ষেপ? উত্তরটা আপনারাই খুঁজে বের করুন। কিন্তু গল্প এখানে শেষ না, বরং এখান থেকেই শুরু। সে একই পলিসি সামিটে আরও একজন ছিলেন যার পরিচয় শুনলে অনেকের মুখ ফ্যাকাশে হয়ে যাবে। তার নাম শামসারা খান। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি একজন এডিশনাল সেক্রেটারি, মানে কি এটা বুঝতে হবে মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্ম কিভাবে চলে সেটা তার নখদর্পণে। তিনি জানেন মন্ত্রণালয়ের ফাইলের জট কিভাবে খুলতে হয়, কিভাবে লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে কাজ আদায় করতে হয়, কোথায় টাকা আটকে যায় আর কিভাবে সেটা ছাড়িয়ে আনতে হয়, সব তার জানা। এই ছবিগুলো কি প্রমাণ করছে? প্রমাণ করছে জামায়াত শুধু রাজনীতিবিদ দিয়ে সরকার চালাতে চায় না, তারা টেকনোক্র্যাট এবং ব্যুরোক্র্যাটদের সমন্বয়ে একটা শক্তিশালী দল গঠন করতে চায়। অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য তাদের হাতে শুধু রাজনৈতিক নেতা নেই, আছে দেশের সেরা এবং সৎ আমলারা। কিন্তু অপেক্ষা করুন, এখনো অনেক কিছুই বাকি আছে। একাডেমিক জগতের কথায় আসা যাক। জামায়াতের এই প্যানেলে আছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম। তিনি যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। বর্তমানে তিনি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন। তার প্রেজেন্টেশন এবং পলিসি পেপার দেখে বিদেশি কূটনীতিকরা রীতিমতো ভরকে গেছেন। তারা ভাবতেই পারেননি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কাছে এই মানের একাডেমিক থাকতে পারে। তালিকায় আরও আছেন ডক্টর সাব্বির আহমেদ। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর হলেও তার ডিগ্রি এসেছে আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে। এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। শুধু তাই নয়, তিনি পোস্ট ডিরেক্ট করেছেন, ডক্টরেট করেছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে। এদের বলা হয় ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট। আমেরিকা বা লন্ডনের টপ ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী স্কলাররা যখন একটি দলের ইকোনমিক পলিসি তৈরি করেন তখন বিরোধীদের অযোগ্যতার বলি আসলে হাস্যকর শোনায়। আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ.এম. মোশাররফ হোসেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ফিনান্স বিভাগের প্রধান যখন একটি দলের পলিসি প্যানেলে থাকেন তখন বুঝতে হবে সে দলের অর্থনৈতিক ভিত্তি কতটা শক্তপোক্ত। শেয়ারবাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর সামলানো এবং মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ সবকিছুতে এদের চেয়ে যোগ্য আর কেই বা হতে পারে। এবার আসুন সবচেয়ে স্পর্শকাতর বিষয়,
চাকরি। বাংলাদেশের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব। নির্বাচনের আগেই সব দলই চিৎকার করে বলে তারা ক্ষমতায় গেলে কোটি কোটি চাকরি দেবে। শুনতে অবশ্যই ভালো লাগে, কিন্তু একটু প্রশ্ন করুন তো, কোন সেক্টরে চাকরি দেবেন, প্ল্যানটা কি, কিভাবে চাকরি তৈরি হবে? দেখবেন সবাই চুপ। এটাকেই বলে ফাঁকা বুলি। কিন্তু জামায়াত শুধু বলছে না, তারা দেখাচ্ছে। কারাই চাকরি তৈরি করবে সেটা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে। জামায়াত সামনে এনেছে এমন একটি টিম যারা জানে কিভাবে জেনারেশন জেড এবং আলফা প্রজন্মের জন্য আধুনিক কর্মক্ষেত্র তৈরি করতে হয়। চাকরি এখন আর শুধু গার্মেন্টস সেক্টরে সীমাবদ্ধ নেই, চাকরি এখন টেকনোলজিতে, এআই থেকে শুরু করে সাইবার সিকিউরিটি, সবখানেই কাজের সুযোগ তৈরি হচ্ছে। জামায়াতের প্যানেলে একজন আছেন যার প্রোফাইল দেখলে চোখ ছানা বড়া হয়ে যাবে। তার নাম মাসুদ রহমান। তিনি ইন্টেলের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার। ইন্টেল কি সেটা তো সবাই জানেন, বিশ্বের সেমিকন্ডাক্টর জায়ান্ট। আমাদের ব্যবহার করা প্রায় সব কম্পিউটার এবং ল্যাপটপে ইন্টেলের প্রসেসর থাকে। যিনি ইন্টেলের মতো গ্লোবাল কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি জানেন কিভাবে বাংলাদেশের আইটি হাব বা হাইটেক পার্ট গড়ে তুলতে হয়, কিভাবে বিদেশি বিনিয়োগ আনতে হয়, কিভাবে তরুণদের জন্য বিশ্বমানের চাকরি তৈরি করতে হয়। আরও আছেন ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ। তিনি বেসিসের নির্বাহী কমিটির সদস্য। বেসিস মানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। এটা হলো বাংলাদেশের সফটওয়্যার এবং আইটি ব্যবসার নিয়ন্ত্রক সংস্থা। আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রতি বছর লাখ লাখ ডলার আয় হচ্ছে। যারা এই পথ দেখায় তাদের নেতাকে জামায়াতের পলিসি মেকিংয়ে রেখেছে। এর মানে কি দাঁড়াচ্ছে? মানে হলো জামায়াত চায় যুবকরা শুধু সরাসরি সরকারি চাকরির পেছনে ছুটবে না, তারা গ্লোবাল মার্কেটেও কাজ করবে। তারা ঘরে বসে বিদেশি ক্লায়েন্টের কাজ করে ডলার আয় করবে। বাংলাদেশের চাকরি নিয়ে এটা ভুল কথা। আসল সমস্যা হলো দক্ষ লোক নেই। একে বলা হয় স্কিপ গ্যাপ। এই সমস্যার মধ্যে সমাধানে জামায়াত নিয়ে এসেছে মোহাম্মদ আব্দুল আল মাহমুদকে। তিনি থ্রাইটিং স্কিলের সিইও। পেশাগতভাবে মানুষকে দক্ষ করে তোলাই তার কাজ। তিনি যখন খুব মন্ত্রণালয়ের পলিসি বানাবেন, তখন দেশের শিক্ষা ব্যবস্থা হবে কর্মমুখী। তরুণরা শুধু সার্টিফিকেট নিয়ে বেরোবে না, তারা বেরোবে হাতে কলমে কাজ শিখে। পাশাপাশি আছেন ডক্টর আশিকুর রহমান। তিনি এশিয়ার রিজিওনাল ম্যানেজার হিসেবে কাজ করছেন। গ্লোবাল কানেক্টিভিটি ছাড়া আজকের দুনিয়ায় কিছুই হবে না। জামায়াত সেটা ভালো করেই বুঝছে, তাই এদের সামনে এনেছে। এখানে একটা তুলনা করা যাক। বিএনপি কি দিচ্ছে? তারা দিচ্ছে রাজনৈতিক ভাষণ, ফ্যামিলি কার্ডের প্রস্তুতি, অতীতের গল্প। কিন্তু জামায়াত দিচ্ছে অর্থনীতি প্লাস প্রযুক্তি প্লাস দক্ষতার একটা কমপ্লিট ইকোসিস্টেম। জেনারেশন জেড এবং আলফার ভাষা জামায়াত যেভাবে বুঝেছে, অন্য কোনো দল তার ধারে কাছেও নেই। প্রশ্ন হলো, আপনি কি এমন দলের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন যাদের কোনো পরিকল্পনা নেই, নাকি এমন দলের উপর ভরসা করা উচিত যাদের টিমে ইন্টেলের ইঞ্জিনিয়ার আছেন, বেসিসের নেতা আছেন, টপ ইউনিভার্সিটির প্রফেশনালরা আছেন? উন্নত বিশ্বে বিরোধী দলগুলো শ্যাডো ক্যাবিনেট গঠন করে। ব্রিটেনের লেবার পার্টি বিরোধী দলে থাকা অবস্থায় একটা পুরো ছায়া সরকার চালায়। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য তাদের একজন করে ছায়া মন্ত্রী থাকে। জামায়াত ঠিক সে কাজটি করছে। এই পলিসি সামিট প্রমাণ করে তারা ক্ষমতায় যাওয়ার আগেই ঠিক করে রেখেছে কে অর্থমন্ত্রী হবেন, কে উপদেষ্টা হবেন, কে কোন সেক্টর দেখবেন। আর এটাকেই বলে অ্যাডভান্স পলিটিক্যাল ভিশন।